এখানকার এক সম্মেলনে বক্তৃতা মারবেন। ফাও অনেকটা নীতি নির্ধারক পর্যায়ের জিনিস, এরই আন্ডারে যেটা আমাদের নাগালের মধ্যে, আমাদের যেটা কাজে লাগে, সেটা কৃষি বিষয়ক সংগঠন আরেকটা আছে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এটাও ইউএনের আন্ডারে। উনি মূলত এখানে বক্তৃতাটা দিবেন ডাব্লিউএফপি প্রসঙ্গে। ডাব্লিউএফপির সঙ্গে বাংলাদেশের মতন গরিব দেশের সম্পর্ক হলো ডাব্লিউএফপিতে দুই ধরনের সদস্য পাওয়া যাবে। একদল সদস্য হলো যারা দাতা, যারা ডাব্লিউএফপিকে পয়সা দেয়, অর্থ দেয়, আর সেই অর্থ দিয়ে আমাদের জন্য খাদ্য কিনে পাঠায়। আমরা হলাম সেই খাদ্য গ্রহীতা দেশ। তাহলে ডাব্লিউএফপি আমাদের জন্য গ্রহীতা দেশ হিসেবে আমরা তার ইম্পর্টেন্স। এখন এই ধরনের একটা জায়গায় ইউনুস এত কি জরুরি পড়লো যে ওখানে গিয়ে উনি বক্তৃতা মারতে হবে? আমি নিশ্চিত ওখানে গিয়ে উনি যেটা করবেন, ওনার 3-0 সম্পর্কে কত কি তত্ত্ব আছে, হাতলামি আছে, ওগুলারই কিছু একটা করবেন, বক্তৃতা মারবেন। এর বাইরে কিছুই করেন না এখানে। কারণ আমরা কোনো বড়লোক দেশ না, আমরা কোনো দাতা দেশ না, এটা তো কোনো নতুন ফ্যাক্টস না। তার চেয়ে বড় কথা গেল এই সম্মেলনে উনার অংশগ্রহণটা কেন এত জরুরি। এই প্রশ্ন তুলছি এই জন্য যে এর থেকে ইম্পর্টেন্ট কাজ উনি বাংলাদেশে ফেলে যাচ্ছেন। কি কাজ সেটা? এটা এতই জরুরি যে আদৌ নির্বাচনটা হবে কিনা এরকম জরুরি। যেখানে প্রশ্নটা দাঁড়িয়ে যাচ্ছে যে বাংলাদেশের নির্বাচন আদৌ হবে কিনা, উনার গায়ের জোরে, মুখের জোরে খালি বলবেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আর অটোমেটিক এটা হয়ে যাবে। এত ডোন্ট কেয়ার ভাব উনার কেন? কিসের জোরে উনি এত কথা বলতেছেন? আর এই কথা বলে উনি সময় নষ্ট করার জন্য ডাব্লিউপির মিটিংয়ে চলে যাচ্ছেন। কেন নির্বাচন হবে না বলছি। উনি একটা খামোখা একটা সোনার ঘন্টা বাজাইছিলেন, ঐক্যমত্য কমিশন, সংস্কারের পরে ঐক্যমত্য কমিশন। সংস্কারগুলোরও কোনো হদিস নাই, সংস্কারগুলোকে নিয়ে একটা ঐক্যমত করবে, এইটারও এখন 1 বছর পরে, টানা 1 বছর এটা নিয়ে সময় নষ্ট করার পরে এখন এটার ফলাফল হলো এই যে ঐক্যমত্য কমিশনে কোনো ঐক্যমত নাই। সর্বশেষ তাদের মিটিং হচ্ছে 3 দিন আগে। এই মিটিংয়ে সিদ্ধান্ত হলো যে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না ঐক্যমতের, ফলে পুরো জিনিসটা এখন ওরা ইউনূস সাহেবের উপরে চাপাই দিয়ে ওরা খোদাফেজ বলে চলে যাবে, ঐক্যমত কমিশনের বিতে হয়ে যাবে। তা ইউনূস সাহেব এখন এটা নিয়ে কি করবেন? ইউনূস সাহেব যেটা করলেন, উনি সাথে সাথে 15 অক্টোবরের মধ্যে, অর্থাৎ 15 তারিখের মধ্যে, আজকে 12 তারিখ, এই অক্টোবরের মধ্যে উনি ঐক্যমত্য কমিশনের সই করার জন্য সবাই দাওয়াত দিচ্ছেন। আচ্ছা, কোন যেখানে ঐক্যমত্য কমিশনটা ভেঙে গেল, শেষ হয়ে গেল, কোনো ধরনের ঐক্যমত্য পৌঁছানো যায় নাই বলে, বা যায় না এরকম একটা অবস্থায়, সেখানে উনি ঐক্যমত্য কমিশনে স্বাক্ষর করার জন্য 15 অক্টোবর ডেট ঠিক করে দিলেন। ডেট ঠিক করে দিয়ে উনি এবার 12 তারিখে উড়াল দিচ্ছেন। ঐক্যমত্য কমিশনে যে ঐক্যমত হলো না, সেইটার জন্য এক পক্ষে রয়ে গেছে বিএনপি, আর তার উচ্ছিষ্ট বকি কিছু সিট পার্টি আছে, তারা এটার পক্ষে, আর বিরুদ্ধে বাকি সব দল। এখন কিসের এই পক্ষ বিপক্ষটা, সেটা নিয়ে একটু ব্যাখ্যা করি। বিষয়টা হচ্ছে যে গণভোট। গণভোট মানে কিসের গণভোট? গণভোটটা এটা আবার কেন আসতেছে? গণভোটের পিছনে আছে হলো সংস্কার গুলাকে আইনি ভিত্তি দিতে গেলে, কনস্টিটিউশনের অংশ করতে গেলে কিসের ভিত্তিতে করা হবে? সেই জন্য গণভোটে ফাইনালি রাজি হয়েছেন, অন্তত মুখে রাজি হয়েছেন এই সালাউদ্দিন। মুখে বলছে এই কারণে, মন থেকে রাজি হন নাই উনি। কারণ এরপরেও গণভোটে রাজি বলে যে কিন্তু গুলা উনি দিচ্ছেন, এই কিন্তু গুলাতে পরিষ্কার যে উনি আসলে রাজি না। কিভাবে বুঝলাম আমি? উনি গণভোটে রাজি বলার পরে বলতেছেন গণভোটটা হইতে হবে জাতীয় সংসদ ইলেকশন যখন হবে তখন ওইটার সাথে একসাথে। তারপরে আর 2টা প্রবলেম আছে এতে, এইটা নিয়ে বাকি পলিটিক্যাল পার্টিগুলো একমত না। ওই যে বললাম, এক বিএনপি আর তার সিট পার্টিগুলা ছাড়া কেউ রাজি না। এরপরে আরো 2টা প্রবলেম হলো, প্রত্যেকটা সংস্কারের মধ্যে উনারা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছেন। তাহলে এখন গণভোটের সময় নোট অফ ডিসেন্ট গুলো কি হবে? গণভোট করো মানে এখানে হ্যাঁ বা না ভোট দেওয়ার সুযোগ আছে। একটা একদল কথা, এই বিষয়ে আপনি রাজি না রাজি না, এই হলো মানুষের ভোট দেওয়ার সুযোগ। সেখানে আপনি আমার ওই কথার ভিতরে নোট অফ ডিসেন্ট আছে, ওগুলোর কি হবে তা নিয়ে তো বলার কোনো সুযোগ নেই। এটা গণভোটের ভিতরে এটাকে রিফ্লেক্ট করানো যাবে না। তাহলে ওটা নিয়ে কি হবে? সোজা নোট অফ ডিসেন্ট গুলোকে ফালাই দিতে হবে। এই হচ্ছে একটা প্রবলেম। তার চেয়ে বড় প্রবলেম, গণভোট হোক আর না হোক, গণভোটের রায়টা বিএনপি মানবে না, হচ্ছে আসল কথা। আরো আসল কথাটা হচ্ছে যে ইউনূস সাহেবের গলায় গামছা লাগাবেন ওনারা।
বলবেন, এটা ধরে নিয়েছেন ওনারা যে ইলেকশন হলে তো আমরাই জিতবো। আর আমরা যদি এইবার এই যে সংস্কার সহ 8ই আগস্ট থেকে ইউনূস সাহেব ক্ষমতায় আছে, ক্ষমতা থাকার কাছ থেকে বৈধতা দিতে পারি একমাত্র আমরা। কাজেই ইউনূস সাহেব যদি আমাদেরকে না জিতায়, তাহলে আমরা ইউনূস সাহেবের গলায় গামছা দিব, ওনাকে অবৈধ ক্ষমতা দখলের অভিযোগে আদালতে নিয়ে যাব। এই প্যাচ কষিয়া ওনার নিজের জিতাটাকে কনফার্ম করতে চান, জিতার পক্ষে ইউনূস সাহেব কাজ করুক এই শর্ত। এটা হচ্ছে ওদের আসল উদ্দেশ্য। এইটাই ইন্ডিয়ানদের বুদ্ধি, এইটাই ইন্ডিয়ানরা এই কাজে আছে বলে বারে বারে বলে আসতেছে 72-এর সংবিধান খুব মহান, এখানে হাত দেওয়া যাবে না। একবার তো এই সালাউদ্দিন সাহেব বলে বসছে, কিসের 16 অক্টোবর তো কিছু হয় নাই, সংস্কার এগুলো তো আবেগ মাত্র মানুষের। ফলে পুরান কনস্টিটিউশন যেটা আছে ওটা তো কনস্টিটিউশন বহমান, তার মধ্যে আবার সংস্কার কি? পরে বুঝছেন যে উনি একটা নিজের গালে থাপ্পড়, মানুষের থাপ্পড়, অতিরা মানুষের থাপ্পড় খাওয়ার মতন কাজ করছে। পরে সেখান থেকে পিছলাইন নিয়ে আইমের কি তোবা বলেন নাই, ভুল হয়েছেও বলেন নাই, তবে ভাষ্য বদলে ফেলাইছেন। এরপরে বলতেছেন যে রাজি হয়েছেন এখন কোথায়, গণভোটে কিন্তু দিয়ে। আলটিমেটলি বলতেছেন ওই মূল জিনিসটা থেকেই গেছে যে ইউনূস সাহেব যদি আমাদেরকে না জিতায়, তাহলে আমরা গণভোট টনভোট যাই হোক, যাই করেন না কেন, গণভোটটাও ওই সংসদে পাশ হতে হবে। তো তাহলে আর গণভোট করার দরকার কি? গণভোট যেখানে পাবলিক ডাইরেক্ট ভোট দিচ্ছে না, তাতে হবে না, গণভোটটাকেও আবার সংসদে পাশ করাইতে হবে। এই বলে প্যাচটা লাগাইছে বিএনপি। আর ইউনূস সাহেব এটাকে রিজলভ করবেন কি করে? যদি এটা রিজলভ করতে না পারে, সমাধান করতে না পারে, তাহলে ইলেকশন হবে কিভাবে? গ্যাজেট করবেন? ওনার কারবার দেখে তো তাই মনে হচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিভাবে করবেন উনি? যারা রাজি না তাদেরকে জোর করে রাজি করাবেন, ফোর্স করবেন। এই যে 15 অক্টোবর বা যেটাকে পরে উনি আবার যাওয়ার আগের দিন এটাকে বাড়ায়, দুদিন বাড়ায়, এটাকে 17 অক্টোবর করছেন। 17 অক্টোবরে এবার সব পার্টিগুলো যে ওখানে যাবে তার গ্যারান্টি কি? আবার গেলেও, উপস্থিত হলেও তারা যে সই করবে তার তো কোনো নিশ্চয়তা নেই। আর কিছু কোথায় সই করবে? যেখানে গণভোট হবে কি না, কবে হবে, নোট অফ ডিসেম্বর কি হবে? গণভোটে পাস হওয়ার পরেও সেই জিনিসটা সংসদে নিয়ে যেতে হবে কেন? এসব প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। তাহলে এই অবস্থায় কেন জামাত সহ বাকি দলগুলা কেন 17 অক্টোবরে কোনো সাইন করবে? জামাত, এনসিপি, হাতপাখা, এলা, অন্তত এই 3টে পার্টি কেন সাইন করবে? হিসেবের কাছে উত্তর নাই, ব্যাখ্যা নাই। সেই জন্য এগুলো নিয়ে কথা বলার জন্য জামাতে ইসলাম অ্যাপয়েন্টমেন্ট চাইছিল। উনি সেই অ্যাপয়েন্টমেন্টের কথা না বলে উনি 12 তারিখে আজকে জন্ম দিলেন। এটা দিয়ে বোঝা যায় যে ওনার সিরিয়াসনেসটা কোথায়। উনি এই বিষয়টাকে, বাংলাদেশের ভোটের বিষয়টাকে সিরিয়াসলি দেখছেন না। ঐক্যমতের চরমতম অনেক হয়ে আছে, এটা পড়ে আছে, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এটা নিয়ে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন না, উনি কথা বলতে চান না, উনি ঘুরে বেড়াইতে চান দুনিয়ায়। আর ওনার এইসব কি তত্ত্বমত্ত আছে, এগুলো দিয়ে ওনার পার্সোনাল গেম ছাড়া তো এর ভিতরে এই মুহূর্তে বাংলাদেশে এমন কোনো লাভ আছে বলে তো আমার মনে হয় না। উনি নিজে প্রমাণ করুক যে এগুলো বলা এতই জরুরি যে বাংলাদেশে ভোট কি করে হবে তার চেয়ে ওটা খুব জরুরি আলাপ ছিল। বলছেন কোথাও? উনি এটা কোনো সমাধান না করে, কথা না বলে উনি চলে গেলেন। 15 অক্টোবরে উনি ফিরবেন দেশে, ফেরার পরে একদিন মাত্র সময় পাবেন, 17 অক্টোবর এটার মিটিং। ফলে বুঝতেই পারছেন পুরো নির্বাচন বিষয়টা অনিশ্চিত করে দিয়ে উনি রোমে চলে যাচ্ছেন ঘুরতে, মজা করতে। এছাড়া আমি কোনো কারণ দেখছি না আসলে। এটা কোন আক্কেলে উনি যাচ্ছেন? উনি এমন কি হয়ে গেছেন যে দেশে নির্বাচন হবে কিনা এইটা তার কাছে ইম্পর্টেন্ট না? তো তাহলে 1.5 বছর প্রায় হয়ে যাচ্ছে, উনি ক্ষমতা ছিলেন কেন? এটা কাজ কি, লাভ হচ্ছে কি বাংলাদেশের? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এগুলোর জন্য আপনাকে জবাবদিহি চাইবে। আপনি এগুলো কোনো কিছু ঠিকঠাক করে আপনি চলে গেলেন রোমে। এটা দিয়ে প্রমাণ হয় যে আসলে আপনি কারো না কারো ঘাড়ে দোষ চাপাই দিয়ে ইলেকশনটা করতে চান না, এইভাবে আজীবন ক্ষমতা থাকতে চান। তাই কি? আপনি কেন করছেন না এটা? কেন এই সিরিয়াস জিনিসটা, নির্বাচন আদৌ হতে পারবে কিনা তার কোনো হদিস নাই, আপনি রোমে গিয়ে মজা মারতেছেন? রোমের কাজটা কি এমন ছিল যেটা বাংলাদেশের নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ? প্রমাণ করেন। আপনি কেন রোমে গেছেন? কোনো ব্যাখ্যা নেই। ফলে বাংলাদেশ কি হতে যাচ্ছে এখান থেকে বোঝা গেছে। আজকে 12 তারিখে ওনার যে রওনা দেওয়া, এটা পরিষ্কার, এটা জাস্ট এখন সময় ক্ষেপণ ছাড়া কিছুই না। উনি 17 তারিখে কি বলবেন যখন সবাই সই করতে আসবে না, তখন কি বলবেন? বা আসলেও সই করবে না, তখন কি হবে? এর পরের অ্যাকশন কি? 18 তারিখ থেকে কি হবে বাংলাদেশের? কেউ জানেন? উনি কি অজুহাত খুঁজতেছেন ইলেকশনটা বন্ধ করে দেওয়া?
নাকি জবরদস্তিতে বিএনপিকে জিতে দিবেন? কেউ পার্টিসিপেট করুক না করুক ইলেকশন হবেই, এরকম। যেটা অনেক সময় এক দালাল আছে ব্রিগেডিয়ার সাখাওয়াত, উনি এরা ওটা হুঙ্কার দিয়েছেন, মাঝে মাঝে উনি হুঙ্কার দেয়। আগে ছিলেন উনি এই ইয়ের আপনার সেনা প্রধানের দালাল একটা, আর এখন উনি হচ্ছে সবসময় দালালি, সবটা সময় সারা জীবন দালালির ভিতর দিয়ে কাটাইছেন। এখন উনি বলেন যে কোন দল আসবে ক্ষমতায়, তো আমাদের ব্যাপার না। দুই গেলে চারটা চট দিয়ে নামায় দেওয়া উচিত ছিল ওনাকে। ওনাকে কে ক্ষমতায় আনছে? উনি কে? বাংলাদেশের পাবলিকের উনি কে? এরকম একটা কথা বলে বসে। এমনিতে পরশুদিন উনি নির্বাচন কমিশনের বন্ধুত্বে গেছেন। নির্বাচন কমিশনের উপর আপনার কথা বলার আপনার কি অধিকার আছে? আপনি একজন মন্ত্রী, একটা উপদেষ্টা, নির্বাচন কমিশনের কথা বলার আপনি কে? ইভেন ইউনূস সাহেবেরও তো রাইট নাই। নির্বাচন প্রেস সচিব শফিকুল আলম, ক্ষমতা আসলে খুব খারাপ জিনিস। আমি ভেবেছিলাম যে প্রায় 1.5 বছর হতে চললো হাসিনার অপসারণ, উৎখাত করে ফেলা, উপরে ফেলায় দেওয়াটা। অ্যাটলিস্ট ইন্ডিয়ান দালালদের কিছু শিক্ষা হয়েছে, তারা সমঝে চলবে। কিন্তু না, নয়া দালাল গদাচ্ছে পুরানদের প্রভাবে পড়ে, বলে যাচ্ছে যে তাদের এখতিয়ার কি, তারা কি কাজ করে, এই কাজ দিয়ে, এই পদ পদবি দিয়ে তারা কত দূর কি করতে পারে, আর কি তাদের করা উচিত না। এই প্রেস সচিব শফিকুল আলমের অবস্থা হয়েছে তাই। আমি এর আগেও বলেছি তার প্রসঙ্গে আপনাদেরকে, কিন্তু কোনো তাল বেতাল কিছুই, একটা বেতাল অবস্থা তার। সম্প্রতি উনি গেছিলেন মানবাধিকারের আলোচনায়, প্রতিটা মানবাধিকার কর্মী তাকে নিয়ে ওই অনুষ্ঠানে হাসাহাসি করছে, তাতেও ওনার কোনো আক্কেল হয়নি। উনি যা করতেছেন এগুলো গাধার কাণ্ড, আসে স্ট্রেট গাধার কাণ্ড। দেখেন, উনি এক সাংবাদিক সম্মেলন করে বলেছেন, গুমের মাধ্যমে সংগঠিত মানবাধিকার বিরোধী অপরাধের 2টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ। এই মুহূর্তে না, উপরে কথাটা উনি বলেন নাই, উপরে কথাটা আমি বর্ণনা করলাম। এই বিষয়ে মূল ঘটনাটা কি হয়েছে, ফর্মাল ভাষ্যটা কি, উনি বলতেছেন ওই সাংবাদিক সম্মেলনে, এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নাই। আচ্ছা, উনি কে আসলে? উনি প্রেস সচিব। সচিব শব্দটা দিয়ে বুঝতে পারতেছেন যে উনি না চিফ প্রসিকিউটর বলে কেউ, অর্থাৎ ওনার কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই, উনি এক্সিকিউটিভ না। এক্সিকিউটিভ মানে মূল সরকারের নির্বাহী ক্ষমতা যার কাছে থাকে তাকে এক্সিকিউটিভ শব্দটা ইউজ করা যায়। এক্সিকিউটিভ মানে এক্সিকিউটিভ পাওয়ার যার হাতে আছে, তারই চিফ এক্সিকিউটিভ মানে হলো প্রধানমন্ত্রীর ক্ষমতাধারী ইউনূস সাহেব। আর যতগুলো উপদেষ্টা বা মন্ত্রী তারাও এক্সিকিউটিভ পাওয়ারধারী, তবে তাদেরকে স্ব মন্ত্রণালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়। তাহলে এক্সিকিউটিভ মানে হচ্ছে যে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী, এর ভিতরে তাদের সচিবরা নাই, অর্থাৎ সচিবরা এক্সিকিউটিভ পাওয়ার হোল্ডার না। তাহলে সচিবরা কে? সচিবরা হচ্ছেন এই এক্সিকিউটিভরা যেসব কাজ করেন তার যে সেক্রেটারি, তাদের কাজকে, তাদের হুকুমের কথাকে তারা বাইরে বলতে পারে, তিনি বাইরে বলতে পারেন। এই হলো সচিব। এই হিসেবে প্রেস সচিব, অর্থাৎ এক্সিকিউটিভ পাওয়ারের কিছুই তার হাতে নাই, এগুলো নিয়ে কথা বলা তার জন্য হারাম। কিন্তু তিনি বলে বসতেছেন কি, সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে, মানে বলা হচ্ছে এই যে 30 জনের নামে 2টা মামলায় যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আর কারবার নাই, অলরেডি আসলে 3টা হাজির করা হয়েছে, শেষ হয় নাই। এছাড়াও আরো 2টা মামলা, গুমের মামলা, আরো 2টা মামলা, টোটাল 5টা মামলায় প্রস্তুতি নিয়েছে আইসিটি আদালতের প্রসিকিউটরেরা। এটা হচ্ছে ফ্যাক্স। আচ্ছা, ফ্যাক্স বাদ দিলাম, এই লোকটার কি এখতিয়ার আছে? আসেন এই প্রসঙ্গে কথা বলি। কোন মামলা আরো আসবে কি আসবে না, আর কারো গ্রেপ্তারি, আচ্ছা গ্রেপ্তারি পরোয়ানা তো আরো অনেক দূরে, মামলা আরো আসবে কিনা এটা ওনাকে কে বলছে? এটা কি ওনার বলার কথা? এটা বলতে পারে এই বিষয়ে চিফ প্রসিকিউটর। কিন্তু উনি কি চিফ প্রসিকিউটরের সেক্রেটারি হতে পারবেন? তার সচিব প্রেস সেক্রেটারির কি চিফ প্রসিকিউটরের প্রেস সচিব? একটা পরিষ্কার কথা বলে দিই সবাইকে, আমাদের জনগণের কাছে পরিষ্কার করে জানায় রাখ,
এই যে একটু আগে বললাম এক্সিকিউটিভ পাওয়ার, যেটা বাংলাদেশের হিসাব অনুযায়ী প্রধানমন্ত্রী, যেহেতু এটা প্রধানমন্ত্রী শাসিত সরকার, সেই হিসাবে এক্সিকিউটিভ পাওয়ার মানে মূল একদম প্র্যাকটিক্যাল ক্ষমতা বলতে যেটা বোঝায়, রাষ্ট্রের ক্ষমতা বলতে যা বোঝায়, প্রধানমন্ত্রীর হাতে যেটা থাকে। আর যদি কোথাও রাষ্ট্রপতি শাসিত সরকার হয়, যেমন আমেরিকা, ট্রাম্পের হাতে সমস্ত এক্সিকিউটিভ পাওয়ার এই এক ব্যক্তির হাতে। এবং তাদের যেটাকে আমরা বলি যে কংগ্রেস বা সিনেট, এই দুটোর হাতে এক্সিকিউটিভ পাওয়ার নেই, তারা সংসদ। তারা এক্সিকিউটিভ পাওয়ার, প্রেসিডেন্ট যা করেন তা ঠিক মতন করছেন কিনা সেই ভুল ধরতে পারেন, সেটা নিয়ে সমালোচনা করতে পারেন, তদারকি করতে পারেন কি করতেছেন উনি, কিন্তু ওনাকে বাধা দিতে পারেন না। এক্সিকিউটিভ পাওয়ার হলো এটা। আর আমার দেশে যেহেতু প্রধানমন্ত্রী শাসিত, ফলে এটা প্রধানমন্ত্রী এবং তার অন্যান্য মন্ত্রী, এরা হলো এক্সিকিউটিভ পাওয়ার হোল্ডার। এরাই হলো সরকারের ক্ষমতার মূল ব্যবহারকারী, প্রয়োগকারী। কথা খুব পরিষ্কার করে রাখবেন। এখন আসেন, এরও আবার একটা সীমাবদ্ধ জায়গা আছে। কোথায়? যখনই যেই বিষয়টা বিচার বিভাগের হাতে চলে গেছে, খেয়াল রাখেন, আইনমন্ত্রী আর বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা। আইনমন্ত্রী মাতবরি করতে পারেন না, বিচারকরা কি করবেন? আইনমন্ত্রী বড় জোর, একেবারেই পিছন থেকে অ্যাটর্নি জেনারেলকে সামনে রেখে অ্যাটর্নি জেনারেলকে কিছু নির্দেশ দিতে পারেন। অ্যাটর্নি জেনারেল কিন্তু, অর্থাৎ সরকার পক্ষের যে হাইয়েস্ট উকিল কিন্তু, বিচারক না। এইবার বিচার বিষয়ে যা কিছু সিদ্ধান্ত সব আদালত নেবে, এবং দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। কার থেকে স্বাধীন? এই এক্সিকিউটিভ পাওয়ার থেকে স্বাধীন। এই যে এতক্ষণ ধরে যে এক্সিকিউটিভের ব্যাখ্যা করলাম, এক্সিকিউটিভের এক বিন্দু মুরদ নাই বিচারকের উপরে কোনো ধরনের ইনফ্লুয়েন্স করতে পারে, নির্দেশ তো দূরের কথা। তাহলে এই শফিকুল সাহেব কাদের আন্ডারে? এক্সিকিউটিভ পাওয়ারের আন্ডারে। তাহলে উনি কি করে তাজুলের উপরে রুস্তমি করেন? তাজুলের সেক্রেটারি বনে যাওয়ার চেষ্টা করেন, সরকারের মুখপাত্র। এটা কি ইউনূস সাহেবের কাজ যে আদালতে, ওটা তো একটা আদালত, ওটার ওখানে চিফ প্রসিকিউটর আছে। আইসিটি কোর্টে কি হচ্ছে, এটা কি ইউনূস সাহেবের মাথা ব্যথা, ইউনূস সাহেবের এখতিয়ারের মধ্যে? আপনারা আশা করি সোজা কথাটা বুঝতে পারছেন। তাহলে এই যে মাতবরিটা করতেছে শফিক সাহেব, প্রেস সচিব মারাইতে যাওয়ার লোকটা, দেখেন ওর এইটা সম্পর্কে ধারণাই নাই। এটা যে উনার এখতিয়ার বহির্ভূত, শুধু উনার না, আইনমন্ত্রী এই আসিম নজরুল এখতিয়ার বহির্ভূত। আদালত কি রায় দিবে, কি বলবে, কিভাবে চাইবে, এগুলোর বিষয়ে কোনো তুষাদ্দ করার কোনো অধিকার আইনমন্ত্রীর নেই, ইউনূস সরকারের নাই, ইউনূস সাহেবেরও নাই। আর উনি শফিকুল আলম, উনি মাতবরি করে বলতেছেন না আর কারো মামলা আসবে না। আচ্ছা, মামলা আসবে কি আসবে না, সিম্পলি ইনফরমেশনে যদি হয়, উনি বলবেন যে এইটা তাজুল সাহেবকে জিজ্ঞেস করেন বড় জোর। অথবা কোর্টে যা হচ্ছে, কোর্টের যা হচ্ছে, সেখানে একটা প্রেসের লোক পাঠায়, ওখানে গিয়ে দাঁড়ায় থেকে শুনেন, একটু করতে পারেন। কিন্তু আপনি কি করছেন? সাংবাদিক সম্মেলনে রীতিমতন বলে বসতেছে যে এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা। কার পরিকল্পনা নেই? গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কে? তাজুল, ইউনূস নাকি আসিম নজরুল? একটা কথা। এই গ্রেপ্তারি পরোয়ানা জারির একমাত্র এখতিয়ার হচ্ছে আদালতের, ওই আইসিটি কোর্টে বিচারকের। আপনি জানেন এটা? তাজুলের তো কিছু করার নাই, এটা তার এখতিয়ারও না। তাজুল বড় জোর আবেদন করতে পারে ওই জাজের কাছে, যার যদি মনে করে হ্যাঁ আবেদনের আমার সারা এবং সিদ্ধান্ত দেওয়া দরকার, তাহলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবো। কোথাকার কোন প্রেস সচিব, যেখানে তাজুলেরই কোনো এখতিয়ার নেই, এর ভিতরে মাথার দোকান, কাকে গ্রেপ্তার হবে না হবে এটা তাজুলও বলতে পারবে না। সেখানে শফিকুল আলম মাতবরি করতে গেছে কোথায় দেখেন, এবং পাবলিককে জানাচ্ছে আর কার পরিকল্পনা। এটা কি ইউনূসের পরিকল্পনা, আসিম নজরুলের পরিকল্পনা? ওনার কাছে পরিকল্পনা মানে কি? কার পরিকল্পনার বিষয় নিয়ে উনি পাবলিকলি কথা বলতে পারেন? আইদার ইউনূসের, নাহলে আসিম নজরুলের, উপদেষ্টা মন্ডলীর কারো বড় জোর। এটা তো একটা জাজমেন্ট, এটা একটা বিচারকের সিদ্ধান্ত। এটার সঙ্গে আপনার কি সম্পর্ক? আপনি ওদের কেউ? এই জন্য বলছি এটা কি ধরনের গাধা দেখেন আপনি, মানে আমি চিন্তা করে পাই না।
সারা জীবন এই যে সকল সাংবাদিকতা করছে, এটা কি করছেন এবার বুঝেন? আপনি ক্ষমতা কি করে ব্যবহার হয়, একটা রাষ্ট্রের ক্ষমতাটা কি করে ব্যবহার হয় এ সম্পর্কে কখনো আপনি তাকায় দেখেন না। আপনি বিদেশি পত্রিকা ঢাকা বুড়ো হয়ে বসে আছেন, মনে করছেন বিশাল কুতুব হয়ে গেছেন আপনি। আপনার সাধারণ জিনিসটাই বুঝেন না, হালকা মাতবাড়ি করতে গেছেন, এই জন্য 2 গালে আপনার 4টে চর খাইছেন আপনি। কিন্তু এরপরে কি আক্কেল হবে? আমার তো বিশ্বাস হয় না। আর তো এরপরে কোথাও চাকরি পাবেন না আমার ধারণা। কেউ যদি জানে যাকে ঢাকার বোর্ড বা কোনো পত্রিকার জায়গায় নিয়োগ দিবেন আপনি, সেই লোকটা ক্ষমতার এই সাধারণ বিষয়গুলো জানে না, এখতিয়ারগুলো সম্পর্কে জানে না। মানে কি বলবো আর ওনার ধারণা যে উনি ইউনুসের কাছাকাছি, বা উনি তো ইউনুসের কাছাকাছি দূরের কথা, একটা মন্ত্রী বা উপদেষ্টার কাছাকাছি লোক না। পদাধিকার বলে তার অবস্থানটা এরও নিচে। আর যেখানে হোল এক্সিকিউটিভ পাওয়ারটাই কোনো এখতিয়ার নাই, যাদের বিরুদ্ধে কিছু বলে, যাদের উপরে কিছু বলে, যাদের মনে কি আছে তার সম্পর্কে কিছু বলে, সেখানে উনি একটা প্রেস সচিব ফাল পেরে উঠছেন। কি বলবো এগুলোকে? আমি সবাইকে বলি পড়াশোনা করতে, কিন্তু সবাই মনে করে আমি মধ্যে হালকা গুলো কথা বলছি। এই যে সাংবাদিক, বাংলাদেশের অবস্থাটা এরকম যে কবিতা লিখতে পারে সে সাংবাদিক। এ হচ্ছে বাংলাদেশের সাংবাদিকতা শুরু। সেপারেশন অফ জুডিশিয়ারি শব্দটা শুনছে কোনোদিন? আমার তো মনে হয় না। সেপারেশন অফ জুডিশিয়ারির তর্কটা যখন ইংল্যান্ড রাজতন্ত্র ছিল 1650-এরও আগে, যখন রাজতন্ত্র দিয়ে শাসন হতো, তখনকার আলাপ এটা। সেপারেশন অফ জুডিশিয়ারি মানে এক্সিকিউটিভ পাওয়ার থেকে বিচার বিভাগকে আলাদা করে দেওয়া, যাতে স্বাধীনভাবে বিচার হতে পারে। এই যে সেপারেশন অফ পাওয়ার যদি বোঝা নাই, সেই জন্যই সে ভাবছে সে তো আসলে এক্সিকিউটিভ ব্রাঞ্চের লোক, এটা যে জুডিশিয়ারি যে সেপারেট, এই খুশি নাই তার। সেপারেশন অফ পাওয়ার নিয়ে বাংলাদেশে এত আলোচনা আছে। মাজদার হোসেন মামলা নামে বাংলাদেশে এটা নিয়ে একটা মামলা এবং রায় আছে। কোনো খবর আছে? প্রেস সচিব মানাই চাইছে এই সাধারণ বিষয়গুলা। আমি বলতেছি বিষয়টা কবে কার খেয়াল করে দেখেন। 1650-এরও আগে সেপারেশন অফ জুডিশিয়ারি আলাপ, রাজতন্ত্রের মধ্যেই সেপারেশন অফ জুডিশিয়ারি আলাপ হয়ে গেছে। অথচ ওনার খবর নেই, কি পড়ছেন, কি পড়ে আসছেন আমি জানি না, আসলে ওনার ব্যাকগ্রাউন্ড আমি জানি না, ওনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি আমি জানি না। যার সেপারেশন অফ জুডিশিয়ারি ধারণা নাই তার তো সাংবাদিক হওয়ার যোগ্যতা থাকার কথা না, উনি অযোগ্য। আর কি বলবো ওনার সম্পর্কে? ওনার এই কাজের ব্যাপারে ইউনূস সাহেবের উচিত তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, আর এই আসিফ নজরুলের উচিত তার বিরুদ্ধে অ্যাকশনের জন্য সুপারিশ করা।